আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি রাতের সংবাদ। দর্শক পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি ফৌজিয়া রওশন। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। কোটা ইস্যুতে আদালতে সমাধান না হওয়া পর্যন্ত সরকারের কিছু করার নেই বললেন প্রধানমন্ত্রী। শান্তিপূর্ণ আন্দোলনে বাধা নেই, সহিংসতা করলে ছাড় নয়। কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছে আন্দোলনকারীরা। ফের 24 ঘন্টার আলটিমেটাম, না বুঝে আন্দোলন হচ্ছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ। সরকার চাইলে বা প্রয়োজনে কোটা সংস্কার করতে পারবে বলে পর্যবেক্ষণ। এবং নির্বাচনী সমাবেশে গুলিতে আহত ডোনাল্ড ট্রাম্প। সিক্রেট সার্ভিসের হাতে হামলাকারী নিহত, পরিচয় প্রকাশ করেছে এফবিআই। বিশ্ব নেতাদের নিন্দা। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার চলে যাব বিস্তারিত সংবাদে। সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালত থেকে সমাধান না হওয়া পর্যন্ত সরকারের কিছু করার থাকে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চীন সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। দুর্নীতি প্রকাশে সরকারের ইমেজ নষ্ট হওয়ার কিছু নেই জানিয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সম্প্রতি চীন সফর নিয়ে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সংবাদ সম্মেলনের আয়োজন। দ্বিপাক্ষিক সফরে আমি 8 থেকে 10 জুলাই 2024 চীন সফর করি। শুরুতেই সফরের বিস্তারিত তুলে ধরে সফর থেকে প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে সমালোচনার জবাব দেন প্রধানমন্ত্রী। আমি জানি না যারা এই কথাগুলি বলে বেড়াচ্ছেন তারা কি জেনে বুঝে বলছেন নাকি শুধুমাত্র আমাকে হেয় করার জন্যই বলছে, সেটাই হচ্ছে প্রশ্ন। তার কারণ হচ্ছে যে আমি এটা খুব বেশি একটা গুরুত্ব দিই না, এই কারণে যে আমি তো সেই 81 সালে বাংলাদেশে আসার পর প্রতিটি ক্ষেত্রে এই ধরনের নেগেটিভ কথা শুনে অভ্যস্ত হয়ে গেছি। কোটা আন্দোলন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত আদালত থেকে সমাধান না আসবে ততক্ষণ আমাদের এখানে কোনো কিছু করার থাকে না। এটা বাস্তবতা, এই বাস্তবতা তাদের মানতে হবে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে, তবে কোনো ধ্বংসাত্মক কাজ করতে পারবে না। যতক্ষণ তারা শান্তিপূর্ণভাবে করে যাচ্ছে কেউ কিছু বলছে না। কিন্তু এর বাইরে যখন কিছু করবে, পুলিশের গায়ে হাত দেওয়া বা পুলিশের গাড়ি ভাঙা বা এভাবে আক্রমণ, এগুলি যদি করতে যায় তাহলে তখন তো আইন তার আপন গতিতে চলবে। এখানে আমাদের কোনো কিছু করার নেই। দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে জানিয়ে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন সরকার প্রধান। অনেক সময় এগুলি ধরতে গেলে অনেকে বলবে এটা প্রচার হলে ভালো হবে না, ইমেজ নষ্ট হবে, অমুক হবে। আমি তাতে বিশ্বাস করি না। কিসের ইমেজ নষ্ট হবে? অন্যায় বা অবিচার যেটা করবে তাকে আমি ধরবই, তাতে আমার উপরে যত ইমেজ হোক কী হোক এটা আমি পড়া করবো না। তাদের ধরতেই হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। এ সময় ট্রাম্পের উপর গুলিবর্ষণের ঘটনাকে দুঃখজনক মন্তব্য করে তিস্তা মহাপরিকল্পনায় বাংলাদেশের অবস্থান স্পষ্ট করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম রাকিব হাসান, আমি কাজ করি মাই টিভিতে। আলোচনার বিষয় হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা। ভারতে গিয়েছেন এবং চীন সফর করেছেন। এই তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আপনার চীনের কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা? কোন দিকে আসলে যাচ্ছেন? ভারত কেউ বলছে ভারতের দিকে ঝুঁকছেন, কেউ বলছে চীনের দিকে ঝুঁকছেন। তো তিস্তা প্রজেক্টটা আমাদের করতে হবে। এখন যখন চীন আমাদের কাছে কিছু অফার দিয়েছিল, তার একটা ফিজিবিলিটি স্টাডি করেছে। ইন্ডিয়াও আমাদের কাছে অফার দিয়েছে, ইন্ডিয়াও ফিজিবিলিটি স্টাডি করবে। এটা করার পরে যেটা আমাদের জন্য যুক্তিযুক্ত হবে আমরা সেটা নেব। তবে আমি এখানে বেশি প্রাধান্য দেব যে এটা ইন্ডিয়া করুক, কারণ তিস্তার পানিটা ইন্ডিয়াই আটকে রেখেছে। কাজেই তাদের কাছে আমাদের যদি আদায় করতে হয় তো এই প্রজেক্টের কাজ তাদেরই করা উচিত। তারা প্রজেক্ট করে তখন এটা যা প্রয়োজন তারা দেবে। এটা তো একটা ডিপ্লোম্যাসি। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ে ফের 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে কোটা নিয়ে দৃশ্যমান পদক্ষেপ দেখতে চেয়েছেন। দাবি পূরণ ও মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। পরে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির বরাবরে স্মারকলিপি প্রদান করে। হাসান বিশ্বাসের ক্যামেরায় আবু সাইদ উপু।
সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কার এক দফা দাবি আদায়ে ফের 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আমাদের নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আমাদের ভাই বোনদের নামে, সেগুলো তুলে নেওয়া হয়। যে আমরা দুর্ভোগ সৃষ্টি করবো না যদি আমাদের দাবি মেনে নেয়। আমরা এখানে এতদিন ছিলাম, আমরা আন্দোলন করেছি, ঠিক আছে, আমরা এটা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথেই থাকবো। যৌক্তিক আন্দোলন, আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামছি। সুতরাং আমার যারা বিশ্বাস সরকার আমাদের বিষয়টা নিয়ে মাথা ঘামাবেন। আমাদের দাবি আপনারা মেনে নেন, আমরা এখন রাজপথ ছেড়ে দেব। সকাল 11টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি প্রাঙ্গণ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিল বের হয়ে শাহবাগ দিয়ে মৎস্য ভবনের দিকে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। এরপর শিক্ষার্থীরা মিছিল নিয়ে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। তবে বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা গুলিস্তানের দিকে এগিয়ে গিয়ে অবস্থান নেয়। পরে আলোচনার ভিত্তিতে 12 সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে স্মারকলিপি প্রদান করতে যায়। রাষ্ট্রপতি সামরিক সচিবের হাতে স্মারকলিপি তুলে দেন বৈষম্য বিরোধী নেতারা। স্মারকলিপি প্রদান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে। এই 24 ঘন্টার মধ্যে আমরা চাই সংসদে অধিবেশন ডেকে সেটা আইন পাশের জন্য কার্যকর ব্যবস্থা নেওয়া হোক অথবা অধিবেশন আহ্বান করা হোক। আমরা আগামী 24 ঘন্টার মধ্যে এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। ছাত্রদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা না হলে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদেরও কঠিন জবাবের আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। এই 24 ঘন্টার মধ্যে যদি মামলা প্রত্যাহার না করা হয় তাহলে কিন্তু আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোর হবে। এই অন্যায় মামলা দেওয়ার জন্য আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনতে বাধ্য হব। গেল 13 জুলাই শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান এবং গণপদযাত্রা। অবুসেদ অপু, মাই টিভি, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন কলেজে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে গণপদযাত্রা কর্মসূচির মধ্য দিয়ে কার্যক্রম শুরু করে তারা। এ সময় 24 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ার দেন আন্দোলনকারীরা। এস এম আরিফের রিপোর্টে দেখুন বিস্তারিত। চট্টগ্রামে কোটা বৈষম্যের যৌক্তিক সংস্কার করে সংসদে আইন পাশের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও 24 ঘন্টার মধ্যে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর আগে গণপদযাত্রা কর্মসূচিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, অধিভুক্ত কলেজ ও চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী অংশ নেন। কোটা বৈষম্য নিরসনের এক দফা দাবিতে কুমিল্লা নগরীর পুলিশ লাইন্স থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে গণপদযাত্রা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় গণপদযাত্রায় ছিলেন কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থীরা। পরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার কাছে স্মারকলিপি প্রদান করেন বৈষম্য বিরোধী আন্দোলনের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ। কোটা পদ্ধতি বাতিলের দাবিতে রাজশাহীতে শান্তিপূর্ণ গণপদযাত্রা এবং রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের কাছে স্মারকলিপি প্রদান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কোর্ট এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে স্মারকলিপি প্রদান করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীদের সাথে রাস্তায় যোগ দেয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ ও রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। সরকারি চাকরিতে কোটার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে পূর্ব ঘোষিত রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেছেন আন্দোলনকারী সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গণপদযাত্রার মধ্য দিয়ে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে এসে জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করেন শিক্ষার্থীরা। এর আগে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিলেটের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীরা জড়ো হন। কোটা সংস্কারের দাবিতে খুলনা ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে। নগরীর হাদিস পার্ক থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করেন শিক্ষার্থীরা। পরে বিভিন্ন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আসা কোটা আন্দোলনের শিক্ষার্থীরা জেলা প্রশাসক খন্দকার ইয়াসিন আরিফিনের হাতে স্মারকলিপি তুলে দেন।
কোটা সমস্যার যৌক্তিক সমাধানের দাবিতে ময়মনসিংহে গণপদযাত্রা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। নগরীর টাউন হল মোড় থেকে গণপদযাত্রা কর্মসূচি শুরু করে আন্দোলনকারী কলেজ শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীরা পায়ে হেঁটে কোটা বিরোধী স্লোগান দিয়ে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে আসে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কোটা বৈষম্য নিরসনকল্পে আইন পাশের লক্ষ্যে সংসদের জরুরি অধিবেশন আহ্বান ও 24 ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবিতে গণপদযাত্রা কর্মসূচি পালন করেছে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কুষ্টিয়ার চৌরহাস মোড় থেকে মজমপুর গেট অভিমুখে গণপদযাত্রা করে তারা। এ সময় জেলার আরও কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গণপদযাত্রায় অংশ নেয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। নোয়াখালীতে কোটা বিরোধী বিক্ষোভ মিছিলে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে টাউন হল মোড় হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। জেলা ছাত্র সমাজের আয়োজনে বিক্ষোভ মিছিলটির সংক্ষিপ্ত বক্তব্য শেষে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করেন। সারা দেশে শিক্ষার্থীদের উপর হামলা ও জড়িতদের চিহ্নিত করে বিচার এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরি থেকে মিছিলটি বের হয়ে জাবির মূল ফটকে শিক্ষার্থীরা জমায়েত হয়। এস.এম. আরিফ, মাই টিভি। কোটা আন্দোলনকারীরা পরিস্থিতি না বুঝে আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। তিনি বলেন, যে কেউ সংক্ষুব্ধ হলে মামলা হতেই পারে, তদন্তে বের হয়ে আসবে এ ঘটনার উস্কানিদাতা কারা। এ সময় শিক্ষার্থীদের 24 ঘন্টার আলটিমেটামকেও ভিত্তিহীন বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত আমেনা হীরা রিপোর্টে। রাজধানীর শিল্পকলা একাডেমিতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই আলোচনা সভা। এতে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, প্রধানমন্ত্রী যেমন সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করছেন, তেমনি মাদকের থাবা থেকে আসক্তদের মূল স্রোতে ফিরিয়ে আনতে মাদকের বিরুদ্ধেও জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেমন সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলছেন, ঠিক তেমনই ভাবে মাদককেও তিনি চিহ্নিত করেছেন। মাদকের অপব্যবহার, মাদক আসক্ত বিরুদ্ধে, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তিনি জিরো টলারেন্সের কথা ঘোষণা করেছেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে কোটা আন্দোলন প্রসঙ্গ। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মামলার তদন্তে বেরিয়ে আসবে এ ঘটনার উস্কানিদাতা কারা। যে কেউ সংক্ষুব্ধ হলে মামলা করতে পারে। মামলার তদন্তর পরে যদি এটার মেরিট না থাকে তাহলে অটোমেটিক বাতিল হয়ে যাবে। সেইখানে 24 ঘন্টা, 10 ঘন্টা, 24 দিন এইগুলি কোনো প্রশ্ন আসে না। কোর্টের আদেশের পর শিক্ষার্থীদের রাস্তায় অবস্থানকে ভিত্তিহীন উল্লেখ করে তিনি বলেন, অনেকেই হয়তো না বুঝেই আন্দোলন করছে। তারা যেগুলি করছে এগুলো মনে হয় তারা না বুঝে করছে। এটা পরিষ্কার হাইকোর্টের থেকে, সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দিয়েছে 8 তারিখে এটার একটা রায় ঘোষণা করবে, শুনানি হবে। সেই শুনানিতে তাদেরকেও পার্টিসিপেট করতে বলছে, সেগুলি না করে তারা রাস্তা অবরোধ করছে। কোটা আন্দোলনকারীদের মামলার সবকিছুই এখন বিচার বিভাগের আওতায় রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ধন্যবাদ। আমেনা হীরা, মাই টিভি, ঢাকা। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা সহ কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে। রায়ের 27 পৃষ্ঠার অনুলিপি রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। রায় বলা হয়েছে, সরকার প্রয়োজনে অথবা চাইলে কোটা সংস্কার করতে পারবে। এর আগে গত 5 জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন বিচারপতি কে.এম. কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ। গত 4 জুলাই প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপাতত বহাল রাখার নির্দেশ দেন। পরে 10 জুলাই হাইকোর্টের দেয়া রায়ে 4 সপ্তাহের জন্য স্থিতাবস্থা দেন আপিল বিভাগ।
রপ্তানির ক্ষেত্রে নতুন নতুন পণ্য সংযোজনের ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে নতুন বাজার খুঁজে বের করার তাগিদও দেন তিনি। সকালে রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে 2021-22 অর্থ বছরে বিদেশি মুদ্রা আহরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখায় এবার 77টি প্রতিষ্ঠানকে রপ্তানি ট্রফি দেওয়া হয়। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে বিস্তারিত। দেশের রপ্তানি বাণিজ্যে উল্লেখযোগ্য অবদানের জন্য প্রতি বছর বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় রপ্তানি ট্রফি দিয়ে থাকে। 2021-22 অর্থ বছরে বৈদেশিক মুদ্রা আহরণ ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে রপ্তানি খাতে অবদানের জন্য জাতীয় রপ্তানি ট্রফি পেল 77টি প্রতিষ্ঠান। এছাড়া সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব ট্রফি পেয়েছে একটি প্রতিষ্ঠান। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাফল্য পাওয়া প্রতিষ্ঠানগুলোর কর্ণধারদের হাতে তুলে দেন জাতীয় রপ্তানি ট্রফি। পরে প্রধানমন্ত্রী বলেন, বেসরকারি খাতকে উন্মুক্ত করা হয়েছে। শুধু বিদেশে রপ্তানি নয়, পণ্য দেশের বাজারেও বাজারজাত করতে হবে ব্যবসায়ীদের। বিভিন্ন ব্যবসা বাণিজ্য সবকিছু আমরা কিন্তু টেলিভিশন, রেডিও, বিমান, হেলিকপ্টার থেকে শুরু করে শিল্প কলকারখানা প্রত্যেকটা সেক্টরে বেসরকারি খাত যাতে সুযোগ পায় সেটাকে আমি উন্মুক্ত করে দিয়েছিলাম। বাজারজাত শুধু দেশে কেন, বিদেশে কেন, আমার দেশেও যাতে করা যায় সেই ব্যবস্থাটা আমাদের নিতে হবে। আজকে কিন্তু সেই পরিবর্তনটা এসেছে, এটা নিশ্চয়ই আপনারা স্বীকার করবেন। আপনাদের অনেকেরই পণ্য এখন সে গ্রাম পর্যায় পর্যন্ত চলে যায়, গ্রামেই বিক্রি হচ্ছে অনেক পণ্য। অর্থাৎ গ্রামের মানুষ, আমার প্রত্যেকটা প্রকল্প এবং নীতিমালা এটাই লক্ষ্য ছিল যে আমার নিজের দেশের মানুষের ক্রয় ক্ষমতা যেন বৃদ্ধি পায়, সেদিকে লক্ষ্য রেখে আজকে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং অর্থনীতি দিক থেকে আমরা সেই সময় যথেষ্ট স্বাবলম্বিতা অর্জন করি। 2001 থেকে 2008 পর্যন্ত লুটপাট, জুলুম, হামলা মামলা চলেছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করাই বর্তমান সরকারের লক্ষ্য। পরিকল্পিতভাবে কাজ করার জন্যই শক্তিশালী অর্থনীতি গড়ে তোলা সম্ভব হয়েছে বলেও জানান সরকার প্রধান। আমি বসে থাকিনি, আমি লড়াই করছি বিদেশে বসে এবং জোর করে একরকম ফিরে এসেছি, যেমন 81 সালে ফিরে এসেছিলাম। তো আমার কথা এটাই, দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমি যখন 2009 সালে সরকার গঠন করি তখন আমাদের জিডিপির পরিমাণ কত ছিল? মাত্র 102 বিলিয়ন মার্কিন ডলার। আজকে 15 বছর আমরা দেশ চালিয়েছি। 2013 সালে সেই জিডিপি আমরা 450 বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে সক্ষম হয়েছি। আমাদের প্রবৃদ্ধি 7.25% উন্নীত করতে সক্ষম হয়েছি। খাদ্যপণ্য, গার্মেন্ট, ডিজিটাল ডিভাইসের মতো নতুন নতুন চাহিদা সম্পন্ন পণ্য রফতানির উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার কাজ করছে সরকার। এখনকার সমাজে ব্যবসা বাণিজ্য বা শিল্প কলকারখানা এটাই তো সমাজের মেরুদণ্ড, সব থেকে বেশি এটা যোগ্যতা করে। আমাদের ছেলেমেয়েদের লেখাপড়া শিখেও আমরা সেইভাবে তৈরি করে দিচ্ছি এবং আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের প্রজন্মের পর প্রজন্ম তৈরি হবে এবং দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে, সেটাই আমরা চাই। আজকে আমরা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। সেটা আমরা 2041 সালে বাংলাদেশ হবে উন্নত, সমৃদ্ধ, ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, স্মার্ট বাংলাদেশ, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট ইকোনমি, স্মার্ট পপুলেশন, স্মার্ট সোসাইটি, সেইভাবে এই বাংলাদেশকে গড়ে তুলব। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এবার সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প প্রসঙ্গ। ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের তদন্তকারী সংস্থা FBI। হামলাকারীর নাম থমাস ম্যাথিউ ক্রুকস। তার বয়স মাত্র 20 বছর। বন্দুকধারী সিক্রেট সার্ভিস সদস্যদের গুলিতে নিহত হয়েছেন বলেও জানা যায়। অপরদিকে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে। সাবেক প্রেসিডেন্টের ওপর এমন হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারাও। বিস্তারিত জুবাইর রহমানের রিপোর্টে। নির্বাচনী প্রচারণায় বন্দুক হামলার শিকার হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার পেনসিলভানিয়ায় এ হামলার ঘটনা ঘটে। এর মধ্যে হামলাকারীর পরিচয়ও শনাক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা FBI জানিয়েছে, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলি চালানো বন্দুকধারীর নাম থমাস ম্যাথিউ ক্রুকস। ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যেই গুলি চালান থমাস। My name is Thomas Matthew Crooks. I hate Republicans. I hate Trump. এদিকে ট্রাম্পের ওপর সহিংস এ হামলার ঘটনায় নানা খুঁটিনাটি বিষয় নিয়ে বিশ্লেষণ করছেন তদন্তকারীরা। এর প্রেক্ষিতে একটি প্রশ্ন বারবার সামনে আসছে, সেটা হলো বন্দুকধারী 20 বছর বয়সী কে এই থমাস। To assist with this investigation,
এরই মধ্যে থমাসের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে কিছু তথ্য গণমাধ্যমে উঠে এসেছে। রিপাবলিকান দলের নির্বাচনী তহবিলের উদ্ধৃতি দিয়ে বিভিন্ন বিদেশি সংবাদ মাধ্যম জানিয়েছে, থমাস ক্রুকস পেনসিলভানিয়ার একজন নিবন্ধিত রিপাবলিকান ভোটার ছিলেন। 2021 সালের 20 জানুয়ারি, যেদিন জো বাইডেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন, একই দিন রিপাবলিকান দলের একটি নির্বাচনী তহবিলে $15 অনুদানও দিয়েছিলেন থমাস ক্রুকস। এদিকে ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার পাশাপাশি এমন হামলার নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারাও। এ ধরনের রাজনৈতিক সহিংসতায় তীব্র নিন্দা জানিয়েছেন নবনির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী কেইর স্টারমার। নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। অপরদিকে দুঃখ প্রকাশ করে গণতন্ত্রের ওপর যে কোনো আঘাতের বিরুদ্ধে বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাও। ইসরায়েলও সাবেক মার্কিন প্রেসিডেন্টের দ্রুত সুস্থতা কামনা করেছে। এছাড়াও এ ঘটনায় অস্ট্রেলিয়া, ইতালি, কানাডা, হাঙ্গেরি, ভেনিজুয়েলা সহ বিভিন্ন দেশের নেতারা ইতোমধ্যে নিন্দা ও দুঃখ প্রকাশ করেছেন। উল্লেখ্য, শনিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন ট্রাম্প। স্থানীয় সময় 6:15 দিকে হঠাৎ গুলির শব্দ হয়। সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন ট্রাম্প। তবে দুর্বৃত্তের ছোড়া গুলিতে আহত হন ট্রাম্প। তার ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে যায়। ইতোমধ্যে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে ফিরেছেন যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট। বয়সের নিয়ম না মানার অভিযোগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় ভর্তিকৃত প্রথম শ্রেণীর 169 শিক্ষার্থীর ভর্তি বাতিলের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। গত 27 জুন বয়সের নিয়ম না মানার অভিযোগে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় ভর্তিকৃত প্রথম শ্রেণীর 169 শিক্ষার্থীর ভর্তি বাতিল থাকবে বলে হাইকোর্টের দেয়া রায় প্রকাশ করা হয়। বিচারপতি JBM হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। পরে এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন শিক্ষার্থীর অভিভাবকরা। র্যাবের মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ বলেছেন, জঙ্গি, মাদক, অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধীদের গ্রেফতার করে জনমনে আস্থা ফিরিয়ে আনার পাশাপাশি র্যাব বিভিন্ন সামাজিক, মানবিক ও প্রাকৃতিক দুর্যোগে জনসাধারণের পাশে দাঁড়িয়েছে। দেশের যে কোনো আপৎকালীন সময়ে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে মানবিক সহায়তা প্রদানে জনগণের আস্থা অর্জনে কাজ করে যাচ্ছে। দুপুরে কুড়িগ্রাম সদরের চর যাত্রাপুর এলাকায় বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এই এলাকায় আরেকটা বিশেষ সমস্যা, সেটা হচ্ছে যেখানে নদী ভাঙন, যারা সমাজের আমি বলবো যে বিত্তশালী বা যাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যে যেখান থেকে যতটুকু সম্ভব এই মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের জন্য কাজ করা। বরিশালের মুলাদীর মিরগঞ্জ ফেরিঘাটে নিয়মিতই নেওয়া হচ্ছে মাত্রাতিরিক্ত ভাড়া। ঘাট কর্তৃপক্ষের আচরণ ও কার্যক্রমে জিম্মি শ্রমিক সহ সাধারণ মানুষ শক্তিশালী চক্রের জন্যই কিছু করা যাচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় সংসদ সদস্য। মুলাদী প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিবের পাঠানো তথ্য ভিডিও নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস কমল। বরিশাল জেলার নদী পরিবেষ্টিত 3টি উপজেলা মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জ। বিচ্ছিন্ন এই 3 দ্বীপ উপজেলার বাসিন্দাদের বরিশাল শহরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম মুলাদী ও বাবুগঞ্জ উপজেলার সীমান্তবর্তী আড়িয়ালখা নদীর মিরগঞ্জ ফেরিঘাট। অভিযোগ উঠেছে, ঘাটের ইজারাদার প্রভাব খাটিয়ে যানবাহন ও যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ থেকে সর্বোচ্চ 10 গুণ পর্যন্ত ভাড়া আদায় করছেন। নিয়ম নীতির তোয়াক্কা না করে নিজেদের খেয়াল খুশি মতো এই ভাড়া আদায় করায় ফেরি কর্তৃপক্ষের এমন আচরণে নাস্তানাবুদ এই রুটে চলাচলকারী চালক যাত্রী সবাই। রাত্রে পারাইলে 2400 আর দিনে পারাইলে আপনার 1600 টাকা। যে ভাড়া আসে তার ম্যাক্সিমাম টাকাটাই যায় আমাদের ফেরি ভাড়াতে। এখন জনগণ সুবিধা পাইতেছে যারা এইটা ইজারা নিতেছে, ইজারাদার এবং তার লোকজন। ট্রেইলার 250 টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে 2800 টাকা, মিডিয়াম ট্রাক 100 টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে 2400 টাকা, মিনি ট্রাক 75 টাকার পরিবর্তে নেওয়া হচ্ছে 1800 টাকা। আর রাত হলে বাড়ে অর্থের পরিমাণ। ফেরি পারাপারের জন্য নির্ধারিত ভাড়ার থেকে কয়েক গুণ বেশি টাকা গুনতে হয় পরিবহন শ্রমিকদের। ফেরি কর্তৃপক্ষের এমন আচরণে নাস্তানাবুদ এই রুটে চলাচলকারী চালক যাত্রী সবাই। 2100 টাকা তা আমরা বলতে পারি না, এটা ডাকের ফেরি। আমার কাছ থেকে যে 1600 টাকা নিয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী অনেক বেশি নিয়েছে আর স্লিপ দেয় না। ফেরি ইজারাদারদের এমন আচরণে জিম্মি থাকার কথা স্বীকার করেছেন স্থানীয় সংসদ সদস্য। জানালেন, রাজনৈতিক প্রভাবের কারণে তাদের শাস্তি দিয়েও অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করা যায় না। রাজনীতি জড়িত ফেরিঘাটটার সাথে। আমি বহুবার যারা ফেরি ঘাটে ডিউটি করে অনেকের ধরতে গিয়ে ইউনিয়ন সাহেবরা এদের 3 দিন, 5 দিন, 7 দিন শাস্তি দিয়ে দিছে।
কিন্তু কোনো লাভ হয় না। এ বিষয়ে জানতে চাইলে দিন ও রাতে পৃথক ভাড়া নেওয়ার কথা স্বীকার করে ঘাট কর্তৃপক্ষ। তবে অতিরিক্ত ভাড়া প্রসঙ্গে কোনো কথা বলেনি তারা। ভাড়া কিছু টাকা বাদ করে ওরা ওরাও জানে রাত দিনের ভাড়া আছে মানে যত ফেরিঘাট আছে দিনে একটা কোনো ভাড়া, রাত্রে কিন্তু আরেকটা কোনো ভাড়া ফেরিঘাট আছে। দ্রুত এই সমস্যার সমাধান করে জনগণের যাতায়াতে সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে সরকার কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ইলিয়াস কমল। বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করার লক্ষ্যে ইউরোপীয় প্রশাসনের সাথে চলমান সম্পর্ক আরও অর্থবহ এবং জোরদার করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন আইবা। ফ্রান্স প্রতিনিধি বাদল পাল জানান, ফ্রান্সের রাজধানী প্যারিসের আইবা সদর দপ্তরে শনিবার সংগঠনের কার্যনির্বাহী পরিষদের 23তম সভায় এই আহ্বান জানান নেতৃবৃন্দ। আইবা মহাসচিব কাজী এনায়েতুল্লাহ সভাপতিত্বে এবং সহসভাপতি আহমেদ ফিরোজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন সহসভাপতি ফখরুল আকম সেলিম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাহারুল ইসলাম মিন্টু, শরীফ আল মমিন, টিএম রেজা, এমদাদুল হক স্বপন, তাপস বড়ুয়া রিপন, আজহার কবির বাবু সহ বিভিন্ন দেশের আইবা নেতৃবৃন্দ। দুবাই প্রবাসী জাহাঙ্গীর আলমের 3 কোটি টাকা হাতিয়ে নিয়েছে তার আপন বোন, ভগ্নিপতি ও ভাগিনা। দেয়া হয়েছে মামলা, এমন অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুরায়ে একটি রেস্টুরেন্টে প্রবাসীদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। এ সময় ভুক্তভোগী জানান, তার 3 কোটি টাকা আত্মসাৎ সহ প্রবাসের কষ্টার্জিত অর্থে তার তৈরি বাড়ি থেকেও তাকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। শুধু লুটপাট ও আত্মসাৎ করে ক্ষান্ত হয়নি, দেওয়া হয়েছে মিথ্যা মামলা। এখন সুবিচারের আশায় ঘুরছেন এলাকার জনপ্রতিনিধি ও আদালত পাড়ায়। এমত অবস্থায় মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে মুক্তি পেতে একজন রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন। জেসমিন পাওলিনিকে হারিয়ে উইম্বলডনের নতুন চ্যাম্পিয়ন হয়েছেন বারবারো ক্রেসজেস্কো। এ নিয়ে দ্বিতীয়বারের মতো গ্র্যান্ড স্ল্যাম জিতলেন চেক প্রজাতন্ত্রের পেশাদার এ টেনিস তারকা। এর আগে 2021 সালে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতেছিলেন তিনি। লন্ডনে রাতে 3 সেটের খেলায় 6-2, 2-6 ও 6-4 ব্যবধানে জয় পেয়েছেন ক্রেসজিস্কো। অন্যদিকে ইতালিয়ান প্রথম নারী হিসেবে উইম্বলডনের শিরোপা জিতে এসে ব্যর্থ হয়েছেন পাওলিনি। অন্যদিকে চেক টেনিস সাফল্যের মুকুটে আরও একটি নতুন পালক যুক্ত করলেন ক্রেসজিস্কোভা। গ্র্যান্ড স্ল্যাম জিতে নিজের প্রয়াত ম্যান্টার জানাকে ভেনাস রোজাওয়াটার ডিশ ট্রফি উৎসর্গ করেছেন ক্রেসজিস্কোভা। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। কোটা ইস্যুতে আদালতে সমাধান না হওয়া পর্যন্ত সরকার কিছু করার নেই বললেন প্রধানমন্ত্রী। শান্তিপূর্ণ আন্দোলনে বাধা নেই, সহিংসতা করলে ছাড় নয়। কোটা সংস্কারের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছে আন্দোলনকারীরা। ফের 24 ঘন্টার আলটিমেটাম, না বুঝে আন্দোলন হচ্ছে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোটা পুনর্বহাল করে হাইকোর্টের রায় পূর্ণাঙ্গ কপি প্রকাশ। সরকার চাইলে বা প্রয়োজনে কোটা সংস্কার করতে পারবে বলে পর্যবেক্ষণ। এবং নির্বাচনী সমাবেশে গুলিতে আহত ডোনাল্ড ট্রাম্প। সিক্রেট সার্ভিসের হাতে হামলাকারী নিহত, পরিচয় প্রকাশ করেছে এফবিআই। বিশ্ব নেতাদের নিন্দা। দর্শক, এই ছিল এখনকার রাতের সংবাদে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।